আজকে আমরা ক্লাস 9-এর সামান্তরিক সংক্রান্ত একটি উপপাদ্য বিষয়ে আলোচনা করব। উপপাদ্যের বিবৃতিতে আছে যে একটি চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পর সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে, এবং সেই উপপাদ্যটি প্রমাণ করতে যে কনসেপ্ট লাগবে সেই কনসেপ্টগুলো আজকে আমরা আলোচনা করব। এই উপপাদ্যটি সবাই আগে নিশ্চয়ই পড়েছো, তবে আমি একটু ভিন্নভাবে আলোচনা করব। আসলে এই ধরনের উপপাদ্য যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি এবং শেখার চেষ্টা করি তবে আমরা এখান থেকে প্রয়োগগুলোও সহজে আমরা সমাধান করতে পারবো। এই ভিডিওটা আসলে তাদের উদ্দেশ্যেই করা যারা উপপাদ্যের গভীরে প্রবেশ করতে চাই এবং তার প্রয়োগগুলো করতে চাই। সেটা শিখতে গেলে আমরা একদম রুট লেভেল থেকে শুরু করব। সেখানে আমরা প্রথমেই আলোচনা করব সামান্তরিক বলতে আমরা কি বুঝি। দেখো, তোমরা সামান্তরিকের সংজ্ঞা ক্লাস 6-এই তোমরা জানতে পেরেছো, যেখানে তোমরা জেনেছো যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। কিন্তু এখানে সংজ্ঞা তোমরা আগে নিশ্চয়ই শিখেছো, কিন্তু ক্লাসে পড়াতে গিয়ে আমি দেখেছি বেশিরভাগ স্টুডেন্টই এই সংজ্ঞাটা ঠিকভাবে বুঝতে পারে না। তাই জন্য আমরা পুনরায় আলোচনা করছি ক্লাস 9-এ এসে। দেখো, সংজ্ঞাতে কি বলছে, যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তাহলে এখানে ছবি দেখতে পাচ্ছি, অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। তাহলে একে একে আমরা দেখার চেষ্টা করব যে এর মধ্যে কোনগুলো সামান্তরিক কোনগুলো সামান্তরিক নয়। এখানে যদি তোমাদের প্রশ্ন করি, এখানে অর্ধেকের বেশি স্টুডেন্ট বলবে যে এই পার্টে একটাই মাত্র সামান্তরিক আছে। এখানেই তোমাদের ভুল ধারণা শুরু। যদি তোমরা সংজ্ঞাটাকে ভালো করে পর্যবেক্ষণ করো বা দেখো, তখন তুমি বুঝতে পারবে যে তোমাদের ভুল ধারণা কোথায়। সেটা আমরা আলোচনা করব। প্রথমে দেখো, দুই জোড়া বিপরীত বাহু মানে বিপরীত বাহু এটার বিপরীত বাহু এটা, এটার বিপরীত বাহু এটা। দেখো, সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে দুজনের মধ্যে লম্ব দূরত্ব সেম হবে। অর্থাৎ এখান থেকে যদি এই দূরত্ব টানছি, এখানে এই লম্বা দূরত্ব, এই লম্ব দূরত্ব, ধরো এটা 2, এটাও 2, এটা 2, এটা 2, বা এটা 3 হয়, এটাও 3 হবে, এটাও 3 হবে, সবগুলো 3 হবে। মানে লম্ব দূরত্ব 3 হবে বা লম্ব দূরত্ব 4 হবে। অর্থাৎ লম্ব দূরত্ব যদি সেম হয় তাহলে আমরা সমান্তরাল বলি। তাহলে এই বাহুটা আর এই বাহুটা দূরত্ব সবসময় সেম, মানে তাহলে এরা সমান্তরাল। আর এই বাহুটা দূরত্ব সবসময় সেম, তাহলে এরা হচ্ছে তাই জন্যে সমান্তরাল। আচ্ছা, তাহলে এ সমান্তরাল এই বাহুটা সমান্তরাল, কেননা এর দূরত্ব সবসময় নির্দিষ্ট একই আছে, তাহলে এরা সমান্তরাল। আবার এটার দূরত্ব সবসময় সেম, তাহলে এরাও সমান্তরাল। তাহলে এটা সামান্তরিকের ডেফিনেশনকে স্যাটিসফাই করছে, মানে পূরণ করছে, শর্তগুলো পূরণ করছে। দুই জোড়া বিপরীত বাহু মানে এটা এক জোড়া, এটা আর এক জোড়া, দুই জোড়া বাহু সমান্তরাল হয়ে গেল, মানে এটা একটা সামান্তরিক হয়ে গেল। এবার দ্বিতীয় ছবিটা যদি আমি আসি, এই ছবিটাই, এখানে তোমরা বলো এটা তো বর্গক্ষেত্র, এটা বর্গক্ষেত্র ঠিক আছে, কিন্তু এটা আমি অন্যভাবে দেখার চেষ্টা করি। যে আগে কি পড়েছো সেটা ভুলে গিয়ে শুধুমাত্র আমি সংজ্ঞাটা এখন যেটা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে সেটা আমরা বোঝার চেষ্টা করি। দেখো, এটা বিপরীত বাহু, দেখো এদের দূরত্ব সবসময় সেম, তাহলে এক জোড়া সমান্তরাল হয়ে গেল। এবার যদি আমি এই বাহুটা দেখি, দেখো এটা দূরত্ব, এটার সঙ্গে এটা দূরত্ব, এটার সঙ্গে এটা দূরত্ব সবসময় সেম রয়েছে, তাহলে দুই জোড়াই সমান্তরাল, তাহলে এটা সামান্তরিক শর্ত পূরণ করছে, তাহলে এটা একটা সামান্তরিক হবে, তাহলে এটা একটা সামান্তরিক। এবার 3 নম্বর ছবিটা আসি, এই ছবিটা আসি।
এই ছবিটায় এটা একটা বিপরীত বাহু। দেখো এটা সমান্তরাল কিনা প্রথম বিবেচনা করব। দেখো এটা 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 সব কটা লাইনের দূরত্ব একই, মানে এই দুটো বিপরীত বাহু দূরত্ব সবসময় সেম, মানে এখান থেকে এখানে আসছি, এখান থেকে এখানে আসছি, লম্বভাবে আসলে সবসময় সেম থাকছে। তাহলে এইটা একটা এক জোড়া বাহু সমান্তরাল হয়ে গেল। আবার আরেক অন্য জোড়া কোনটা, এইটা আরেকটা জোড়া, এদের মধ্যে দূরত্ব সবসময় দেখো সেম আছে। তাহলে এই একটা সমান্তরাল হয়ে আছে, তাহলে এই একটা সামান্তরিক, তাহলে এইটাও একটা সামান্তরিক, তাহলে এটাও সামান্তরিক হয়ে গেল, এটাও সামান্তরিক হয়ে গেল, এটাও সামান্তরিক হয়ে গেল। এবার আমরা এই ছবিতে আসি। এই ছবিতে যদি আসি তাহলে দেখব এইটা একটা বিপরীত বাহু, এদের দেখো দূরত্বটা সেম আছে, তাহলে এই এক জোড়া সমান্তরাল হয়ে গেল, এক জোড়া সমান্তরাল হয়ে গেল। 2 নম্বর জোড়া মানে এটা এদের মধ্যে দূরত্ব কিন্তু সেম না। কেন সেম না? দেখো এখান থেকে এটা ধরো কাছে, দেখো এটা ছোট, আর এখান থেকে এটা দেখো বড়, মানে এই দূরত্ব থেকে এই দূরত্বটা বেশি। যদি এখান থেকে তুমি সোজাসুজি যাও, যতটা ধরো 2 কিলোমিটার গেলে, তাহলে এখান থেকে এখানে গেলে তোমাকে 3 কিলোমিটার যেতে হচ্ছে, তাই দুটো আলাদা দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। তাই জন্য এটা একটা এক জোড়ায় শুধুমাত্র সমান্তরাল হয়েছে, শুধু এই পেয়ারটাই শুধুমাত্র সমান্তরাল হয়েছে, তাই জন্য এটাকে আমরা সামান্তরিক বলতে পারবো না। আচ্ছা, এই ছবিটা যদি আমি দেখি, এই ছবিটার ক্ষেত্রে এটা সামান্তরিক হবে কি হবে না, এটা সবাই জানো সামান্তরিক হবে না। কেননা এটাকে সামান্তরিকের সংজ্ঞাতে বলা আছে যে চতুর্ভুজে, এটা চতুর্ভুজই তো না, 4টে বাহুই তো নেই, তাহলে এটা তো সামান্তরিক হওয়ার প্রশ্নই আসছে না। তাহলে এটা তো আমি প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি, সমান্তরাল চতুর্ভুজই তো না, তাহলে সমান্তরাল তার বিপরীত বাহু আর কি প্রশ্নই আসে না। এই ছবিটা যদি আসি, যদি এই ছবিটার এটার বিপরীত বাহু কোনটা, এটা, আর এটার বিপরীত বাহু এইটা, তাহলে এটা সমান্তরাল না, কোনোটাই সমান্তরাল না, তাহলে এটাও একটা সামান্তরিক নয়। আচ্ছা, এবার আমরা নেক্সট টপিক বা নেক্সট কনসেপ্টে আমরা যাব। সেই কনসেপ্টটা কি, যে দুটি রেখাংশ সমান কিন্তু সমান্তরাল নয়। এটা বলতে আমরা কি বুঝি? এটা বলতে আমরা বুঝি, দেখো দুটো রেখাংশ আর রেখার মধ্যে তফাৎ আছে। রেখাংশর কিন্তু একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। রেখাংশ মানে এটা রেখাংশ, আর রেখা মানে কি হচ্ছে, মানে দুদিকে অসীম দূরত্ব পর্যন্ত চলে যাবে, এটা হচ্ছে রেখা। তা রেখাংশ কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, রেখা সমান বলা যাবে না, রেখাংশ সমান বলতে হবে। আচ্ছা, রেখাংশ সমান মানে হচ্ছে তার দৈর্ঘ্য সমানে বলতে চাইছে, মানে এটা যদি 2 হয় এটাও 2, মানে লেংথ, এখান থেকে এটা 2, এখান থেকে এটা 2, সেম বলছে। সমান্তরাল মানে কি বলতে চাইছে, সমান্তরাল নয় মানে কি, মানে এখান থেকে যদি লম্ব দূরত্ব টানো, এখানে লম্ব টানো এর উপরে, ধরো এটা 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 যতটা আসছে, যতটা দূরত্ব হচ্ছে, এখান থেকে যদি লম্ব টানো এটা বেশি হচ্ছে, তাহলে দু জায়গা থেকে দুটো দূরত্ব আলাদা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা সমান্তরাল নয়। কেন সমান্তরাল হতে গেলে দুটো দূরত্ব সেম হতে হবে, যেখান থেকে তুমি লম্বা টানো দূরত্ব কিন্তু সেমই হবে, তাই জন্য এটা সমান কিন্তু সমান্তরাল নয়। দ্বিতীয় পয়েন্ট বলছে দুটি রেখাংশ সমান নয় কিন্তু সমান্তরাল। এটা বলতে কি বুঝি, এটা বলতে কি বোঝাচ্ছে, সমান নয় মানে দৈর্ঘ্য সমান না, ধরো এটা ধরো 3, এটা ধরো 2, তাহলে এটা দৈর্ঘ্য সমান হচ্ছে না, কিন্তু সমান্তরাল। দেখো এখান থেকে লম্বা টানো, এটাও যা হচ্ছে, এখান থেকে তুমি লম্বা টানো তাই হবে, এখান থেকে লম্বা টানো তাই, একই ডিস্টেন্স, তুমি যেভাবেই লম্বা টানো, এখান থেকে যদি লম্বভাবে টানো, লম্ব অঙ্কন করো, দেখো সবকটা একই হবে। তাহলে এটা হচ্ছে কি সমান্তরাল। সমান নয় মানে দৈর্ঘ্যটা সমান নয়, এটা বড় এটা ছোট, কিন্তু দুজনের মধ্যে দূরত্ব সবসময় দূরত্ব একই বলে তাই জন্য এটা সমান্তরাল। সমান্তরাল হচ্ছে দুজনের মধ্যে দূরত্বের সঙ্গে সম্পর্কিত, আর সমান হচ্ছে তাদের দৈর্ঘ্যের সঙ্গে সম্পর্কিত কথা। দৈর্ঘ্যটা একই হলে তাহলে সমান বলবো, আর দূরত্ব একই হলে তাকে সমান্তরাল বলবো। 3 নম্বর কনসেপ্ট কি বলছে, দেখো এইগুলো আলোচনা করছি, এর প্রাসঙ্গিকতা হচ্ছে যে
আমরা যে উপপাদ্য প্রমাণ করতে চাইছি তার সঙ্গে সম্পর্ক আছে, তাই জন্য এই কনসেপ্টগুলো আমরা শিখতে চাইছি আর কি। দুটি রেখাংশ সমান ও সমান্তরাল বলতে কি বোঝাচ্ছি, ধরো এটা 2 মানে এটাও 2, এটা 3 মানে এটাও 3, তাহলে সমান হয়ে গেল। সমান্তরাল মানে কি, এখান থেকে এখানে যাও যদি 1 হয়, এখান থেকে এখানে যাও যদি 1 হয় তো 1 হবে, এখান থেকে 1 হবে। লম্বভাবে টানলে মানে এই 90 ডিগ্রি, এখানে কোনটা 90 ডিগ্রি, মানে লম্ব যদি টানো এখান থেকে এর উপর যদি লম্ব টানো, সেই লম্ব দূরত্বটা সবসময় একই থাকবে। যেহেতু একই আছে তাহলে এটা সমান্তরাল। তাহলে সমান ও সমান্তরাল বলতে এমন বুঝবো, সমান নয় কিন্তু সমান্তরাল বলতে এই ধরনের কনসেপ্ট বুঝবো, সমান কিন্তু সমান্তরাল নয় বলতে আমরা এই কনসেপ্ট বুঝবো। আশা করছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার আমরা পরবর্তী কনসেপ্টে যাব, কনসেপ্ট নাম্বার 2। এখানে আমরা শিখব একটি চতুর্ভুজকে সামান্তরিক কিভাবে প্রমাণ করা যায়। এখানে হচ্ছে অনেকগুলো উপায় আছে, তার মধ্যে যে কোনো একটা উপায় তুমি অবলম্বন করলেই তুমি এটা সামান্তরিক প্রমাণ করতে পারবে। যেমন এখান থেকে যদি আমি কলকাতায় যেতে চাই, তোমাদের বাড়ি থেকে যদি তুমি কলকাতায় যেতে চাও, তুমি অনেক রুটেই কলকাতায় যেতে পারবে। তোমাকে একটা নির্দিষ্ট রুটেই যে কলকাতায় যেতে হবে এমন কোনো ব্যাপার না, তুমি বিভিন্ন রুটে কলকাতায় যেতে পারো। বা তোমাদের কলকাতা দূর, তোমাদের বাড়ি থেকে তোমাদের সবচেয়ে কাছাকাছি যে স্টেশন সেখানে যেতে গেলেও তুমি অনেকগুলো রাস্তা হবে, যে কোনো নির্দিষ্ট কোনো রাস্তায় যেতে হবে এমন কোনো ব্যাপার না। তবে সবগুলো রাস্তা জানা থাকলে সেই এলাকা তুমি বোঝা যাবে যে তুমি সেই এলাকাটা কীভাবে কতটা চেনো। সেরকমই তোর কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি যে কোনো রাস্তা দিয়ে তুমি সামান্তরিক প্রমাণ করতে পারবে। এবার উপায় 1, প্রথম উপায় বলছে কি, 2 জোড়া বিপরীত বাহু 2 জোড়া সমান্তরাল। মানে কি বলতে চাইছি, যে একটা সামান্তরিক আঁকি প্রথমে, হ্যাঁ বলছে 2 জোড়া বিপরীত বাহু সমান্তরাল, মানে এটা আর এটার মধ্যে দূরত্ব শুধু সমান্তরাল, মানে কি শুধু দূরত্বের সঙ্গে সম্পর্কিত। মানে এই যে এটার সঙ্গে লম্ব টানলাম, এটার সঙ্গে লম্ব টানলাম, এটার সঙ্গে লম্ব টানলাম, এটার সঙ্গে লম্ব টানলাম, এটা সেম, সব কটা সেম হবে। সব কটা যদি সেম, সব জায়গাতে যদি সেম হয় তাহলে সমান্তরাল। আর আবার এই আর একটা জোড়া রয়েছে, এই জোড়াটাও দ্বিতীয় যে জোড়া, এই জোড়াটা আর কি, এই লাইনটা বলতে চাইছি, বাহুটা এই বাহুটার কথা বলতে চাইছি। এদের মধ্যে দূরত্ব সবসময় কী হবে দেখো সেম। যদি এটা প্রমাণ করতে পারো তাহলে এটা সামান্তরিক হয়ে যাবে। ধরো তুমি একটা চতুর্ভুজ আঁকলাম, এটা কি সামান্তরিক? এটা কি ওই যেই স্টেটমেন্ট বলছি সেটা কি সত্য হচ্ছে না। কেন না, দেখো এখানে দেখো এটার সঙ্গে এটা একরকম, ধরো এটা 2 সেন্টিমিটার, এটা ধরো আবার 2.2 সেন্টিমিটার, তাহলে এই দূরত্বটা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এটাই আমি বলতে পারবো না যে এটা সমান্তরাল, এটা সমান্তরাল আমি বলতে পারবো না। এবার আমরা পরের কনসেপ্টে যাব, যে বিপরীত বাহু 2 জোড়া পরস্পর সমান। এখানে সমান কি, সমান বলতে বিপরীত বাহু 2 জোড়া সমান বলতে আমরা কি বুঝবো? সমান বলতে এখানে কিন্তু সমান বলতে আমি আগে আলোচনা করছি, সমান বলতে এখানে দৈর্ঘ্যের কথা আলোচনা করা হচ্ছে, দূরত্ব না, দৈর্ঘ্যের কথা আলোচনা করা হচ্ছে। মানে এটা আর এটার, এটা আর এটার হচ্ছে লেংথ সেম। মানে এটা যদি 2, এটা যদি 3 হয়, এটা 3 হবে, এটা যদি 4 হয়, এটা যদি 4 হবে। এখানে এইটার কথা আলোচনা করা হচ্ছে না, এই যে দূরত্বের কথা আলোচনা করা হচ্ছে না। এখানে শুধুমাত্র বিবেচ্য হবে যে এটা যদি 4 হয় এটা 4 হবে কিনা দেখব, এটা যদি 5 হয় এটা 5 হবে কিনা দেখব। এবার কি বলছে 2 জোড়া, মানে এটার একটাকে তো বিবেচনা করতেই হবে, ধরো এটা 4 এটা 4 হতে হবে।
বা এটা 5, এটা 5 হতে হবে। আবার একই সঙ্গে তোমাকে বিবেচনা করতে হবে এটাও যদি 2 হয় এটা 2 হবে, এটা যদি 3 হয় এটাও 3 হবে, এটা যদি 4 হয় এটাও 4 হবে। লেংথ, যে পরস্পর সমান মানে সবসময় লেংথ, সেটা বিবেচনা করতে হবে। 2 জোড়া মানে 2 জোড়ার কথা বিবেচনা করতে হবে। ওখানে কি ছিল 1 জোড়া, মানে 2 জোড়া পরস্পর সমান্তরাল। এখানেও 2 জোড়ার কথা বলা হচ্ছে, 2 জোড়া কিন্তু লেংথের কথা বলা হচ্ছে। এটা আশা করি এটা বুঝেছো। 3 নম্বর কনসেপ্ট হচ্ছে যে 1 জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। দেখো এই কথাটা দেখো, ওখানে আগে ছিল কি 2 জোড়া, এখানে কি ছিল আগে ছিল 2 জোড়া, এখানে কি বলছে 1 জোড়া, মানে একটা দিক, মানে এটার সঙ্গে এটা, শুধুমাত্র এই দুটোর উপরে বিবেচনা করব, দুটোর উপরে বিভিন্ন আলোচনা করব। এইটাকে আমার আলোচনার মধ্যে নেই, এটা আমার সমীকরণের মধ্যেই নেই, এটা আমরা আলোচনা করবই না যে এই পাশের দুটো যে কোনো একটা। আমি এইটা আলোচনা যদি করি বিবেচনায় রাখি তাহলে এইটার বিবেচনার মধ্যে রাখবো না, আবার এইটা বিবেচনার মধ্যে রাখলে এই জোড়াটা, তাহলে এই জোড়াটা বিবেচনার মধ্যে রাখবো না। ধরো আমি তার মানে বলতে চাইছি, ধরো এইটা যদি 2 হয়, এটা 2, তাহলে একটা শর্ত পূরণ হচ্ছে, মানে সমান, এটা পূরণ হচ্ছে। বা এটা 3, এটা 3, তাহলেও হবে, তাহলে সমান শর্তটা পূরণ হয়ে যাচ্ছে। আবার এটার উপরেই দেখবো যে এদের দূরত্বটা সেম কিনা, যদি সেম হয়ে যায় তাহলে আমরা বলবো তারা সমান্তরাল। যদি দেখি ধরো এটা 2, এটা 2, আবার এইখানে সবসময় দূরত্ব ধরো 4 আছে, তাহলে এটা বলবো আমরা সামান্তরিক বলবো। ধরো এটা 3 আছে, এটাও 3, আবার দেখলাম এটা ধরো 4 আছে, এটা ধরো 4 আছে, সবসময় 4 হচ্ছে, তাহলেও এটা আমরা সামান্তরিক বলবো, সমান্তরাল বলবো। এখানে কি হচ্ছে না হচ্ছে আমার বিবেচনায় আসবে না। কিন্তু এখানে কি বলেছিলাম, এখানে আগেরটা কি বলেছিলাম, দেখো ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। এখানে একটা কি বলেছিলাম, 2 জোড়া মানে দুটোই বিবেচনা কর, 2 জোড়া মানে কি বলতে চাইছি, দুটোই বিবেচনা করতে হবে, প্রথমে আমার মাথায় এসে গেল। দ্বিতীয়টা হচ্ছে আমার কোশ্চেন আসবে কি পরস্পর সমান, মানে এই দূরত্বের কথা বিবেচনা আসবে না, এটা বুঝলাম। দৈর্ঘ্যের কথা শুধু বিবেচনা আসবে, তাহলে এইটা 2, এটা 2 হতে হবে, এটা 3, এটা 3 হতে হবে, মানে এই দুটো সেম হতে হবে। ধরো এটা 4, এটা 4 হলো, এটা ধরো 3 হলো, এটা 3 হলো, তাও সমান্তরিক বলবো। এখানে দূরত্বটা কি আছে না আছে আমার ভাবার বিষয়বস্তুই না, তাহলেও হবে, মানে এটা একটা উপায়। আচ্ছা, দেখো পরের উপায় হচ্ছে বিপরীত কোণ 2 জোড়া সমান। দেখো বিপরীত কোণ 2 জোড়া সমান, এটা বলতে চাইছি এই কোণটা, এই কোণটা, এই কোণটা আর এই কোণটা আর এই কোণটা আর এই কোণটা সমান, এটার সঙ্গে এই কোণটা সমান হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে কোনো চতুর্ভুজের। যদি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়ে যায় আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়ে যায়, তাহলে আমরা বলবো সামান্তরিক। ধরো একটা চতুর্ভুজ দেওয়া আছে এমন একটা, ধরো এটা বলা আছে, ধরো একটা চতুর্ভুজ দিয়ে রয়েছে, দিয়ে এটা 70, এটাও 70 বলা আছে, এটাও 120 বলা আছে, এটাও 120 বলা আছে। এই ধরো এটা 120 হবে, আর এটা ধরো 120, আর এটা 70, এটা 70 হবে, তাহলেও আমরা এটাকে একটা সামান্তরিক বলতে পারবো। যাও এগুলো অত গুরুত্বপূর্ণ না, এটা আমরা শুধুমাত্র জানার জন্য জাস্ট বলেছি। এবার হচ্ছে আরও কিছু প্রয়োজনীয় কনসেপ্ট আমরা শিখে নেব। একান্তর অন্তকোণ। একান্তর অন্তকোণ বলতে আমরা কি বলতে চাইছি, একান্তর অন্তকোণ বলতে চাইছে ভিতরে এবং বিপরীত পাশে, ধরো দুটো সরলরেখা আছে, তাকে একটা রেখা ছেদ করেছে, এই রেখাটা, দুটো সরলরেখা আছে এবং তাকে এই রেখাটা ছেদ করেছে। ছেদ করার পরে ভিতরের পাটে এই কোণটা তৈরি হচ্ছে, এই কোণটা তৈরি হচ্ছে, এই কোণটা তৈরি হচ্ছে, এই কোণটা তৈরি হচ্ছে, 4টে কোণ তৈরি হচ্ছে, দুটো রেড আর দুটো পিঙ্ক কোণ তৈরি হচ্ছে। এবার বলছে একান্তর কোণ মানে কি বিপরীত পাশে আছে, অর্থাৎ এই রেখার এ পাশ একটা আছে, এ পাশে একটা আছে, এবং ভিতরের দিকে, মানে ধরো এইটা এইটার সঙ্গে এটা একান্তর, এটার সঙ্গে এটা একান্তর। আচ্ছা, একান্তরের কোণের কনসেপ্ট তোমরা
বুঝলে? আর তোমরা এগুলো জানো, জাস্ট এটা আবার রিপিট করছি, জাস্ট এগুলো বেশি বলছি না এই কনসেপ্টগুলো। অনুরূপ কোণ মানে কি? অনুরূপ কোণ মানে এই কোণটা এই কোণটার সঙ্গে এই কোণটা সেম, এই কোণটার সঙ্গে এই কোণটা সেম, এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ, এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ। তোমরা জাস্ট জানো, জাস্ট আমি আরেকবার রিপিট করে স্মরণ করে দিচ্ছি। আচ্ছা, পরবর্তী কনসেপ্ট হচ্ছে কনসেপ্ট নাম্বার 3। এখানে আমরা কি শিখব? দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল কিভাবে প্রমাণ করা যায়। এখানেও অনেকগুলো উপায় আছে। এখানে তার মধ্যে একটা উপায় হচ্ছে কি, প্রথম উপায় আমরা কি জানার চেষ্টা করি, যে একান্তর অন্তকোণ সমান দেখি, অর্থাৎ এই দুটো রেখা ছেদ করার পর যে একান্তর অন্তকোণ মানে এই একান্তর অন্তকোণ যে তৈরি হয়েছে দেখতে পাচ্ছ, ব্ল্যাক বা ব্লু মানে দুটো ব্ল্যাক, এটার সঙ্গে এটা সেম, বা এটার সঙ্গে যদি এটা সেম হয় তাহলে বলতে পারবো দুটো রেখা ছেদ করার ফলে যদি এই যে যেভাবে কোণগুলো তৈরি হচ্ছে, তাহলে এই যে একান্তর কোণগুলো যদি সেম হয় তাহলে আমরা বলবো যে দুটো রেখা সমান্তরাল। অর্থাৎ এই ব্ল্যাক যদি ব্ল্যাক সেম হয়, ধরো এটা 30, এটা ধরো 120, এটা যদি 120 হয়, এটা ধরো 130, এটা 130 হয়, এটা যদি 120 আর এটাও ধরো 120 হলো, তাহলেও এইটা আমি বলবো যে এই লাইনটার সঙ্গে এই লাইনটা সমান্তরাল। ধরো এই 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 সরলরেখা সঙ্গে এই সরলরেখা সমান্তরাল, এটা বলতে পারি। বা এই এই রেখা এটা ধরো 70 ডিগ্রি, এটাও ধরো 70 ডিগ্রি, এই মানে ব্লুটা কথা বলছি, তাহলেও আমরা বলবো যে এই সরলরেখা দুটো সমান্তরাল। আচ্ছা, আর কি বলতে পারি, যে অনুরূপ কোণ সমান দেখিও আমরা সমান্তরাল বলতে পারি। ধর দুটো সরলরেখা আছে, এই সরলরেখাটা আছে, এখানে একটা সরলরেখা আছে এবং এই সরলরেখাটা তাকে ছেদ করেছে, এর ফলে অনুরূপ কোণগুলো একই কালার দিয়ে দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছ যে এটা পিঙ্ক কালার, এই পিঙ্ক কালার, এই দুটো ধরো সেম, যে অনুরূপ কোণ এবং তারা যদি সেম হলেই তাহলে আমরা বলতে পারবো এই দুটো সরলরেখা সমান্তরাল। যে কোনো অনুরূপ কোণ যদি সেম হয়, অনেকগুলো অনুরূপ কোণ তৈরি হয়েছে দেখতে পাচ্ছ, এই 4টে অনুরূপ কোণের মধ্যে যে কোনো একটা অনুরূপ কোণ যদি সেম হয়ে যায় তাহলে এটাকে আমরা সমান্তরাল বলতে পারবো এই দুটো লাইনকে। এটা একটা উপায়। 3 নাম্বার পয়েন্ট বলছে একই পাশে থাকা অন্তঃকোণ দুটি যোগফল 180 ডিগ্রি দেখিয়ে, মানে একই পাশে থাকা অন্তঃকোণ দুটি যোগফল। দেখো এখানে একই পাশে, এখানে দুটো রেখা দেখতে পাচ্ছ, এই রেখাটাকে ছেদ করেছে। অন্তঃকোণ মানে কি, ভিতরের, ছেদ করার পর ভিতরের পার্টে যে রেখা যে কোণ দুটি রয়েছে, এই কোণটা মানে x ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি, এটা 180 ডিগ্রি হতে হবে। তাহলে ধরো এটা 70 ডিগ্রি হলো, তাহলে এক্সটা 70 হলো আর ওয়াইটা ধরো 110 ডিগ্রি হলো, দেওয়া আছে। তাহলে বলতে পারবো এই লাইনটা সমান্তরাল। কেন? 70 প্লাস 110 হচ্ছে 70 প্লাস 110 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বলতে পারবো এটা সমান্তরাল। আবার এই কোণটা যদি ভিতর দিকে আছে, যদি তারা এই কোণটা আর এই কোণটা যদি যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি যে এই দুটো সরলরেখা সমান্তরাল হবে। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে সর্বসম ত্রিভুজ ব্যবহার করে আমরা দুটো সমান্তরাল দেখাতে পারি। চতুর্ভুজের ক্ষেত্রে, চতুর্ভুজে মানে এই পয়েন্ট 4 নম্বর পয়েন্টে বিশেষত আসলে চতুর্ভুজের মধ্যে যদি আমরা যে ত্রিভুজগুলো অঙ্কন করা যায় সেই ত্রিভুজগুলো সর্বসমতা প্রমাণ করে আমরা বিপরীত বাহুগুলোকে আমরা সমান্তরাল কি সমান্তরাল না সেটা চেক করতে পারি। এটা একটা গুরুত্বপূর্ণ এটা আমাদের অস্ত্র। আচ্ছা, বিপ্রতীপ কোণ ব্যবহার করেও আমরা সমান্তরাল দেখাতে পারি। বিপ্রতীপ কোণ সমান হলে একান্তর বা অনুরূপ কোণগুলো সেম হয়, আর অনুরূপ কোণ বা একান্তর কোণ সেম হলে আমরা জানি বাহুগুলো সমান্তরাল হয়। আর বিপ্রতীপ কোণ বলতে আমরা বুঝি এই কোণটার সঙ্গে এটা বিপ্রতীপ কোণ, এটার সঙ্গে এটা বিপ্রতীপ কোণ, ধরো এইটার সঙ্গে এইটা একটা বিপরীত কোণ। আবার
এটার সঙ্গে এটাও একটা বিপরীত কোণ, এই দুটো যদি সেম হয়, বিপরীত কোণ যদি সেম হয় তাহলে বলছে বিপরীত কোণ ব্যবহার করেও আমরা বিপরীত কোণ ব্যবহার করে আমরা সমান্তরাল দেখাতে পারি। ঠিক আছে, হ্যাঁ দেখো বিপরীত কোণ বলতে বিপরীত কোণ মানে এটা তো সবসময় সেমই হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই এই যে কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা সর্বসমতা প্রমাণ করতে পারি, সেখান থেকে আমরা দুটো বাহু সমান্তরাল দেখাতে পারি, মানে ডাইরেক্ট না হলেও মানে আমরা ওই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা আসলে সর্বসমতা প্রমাণ করে আমরা সমান্তরাল দেখাবো। আচ্ছা, এবার আমরা পরবর্তী কনসেপ্টে যাই। পরবর্তী কনসেপ্টে আমরা সর্বসমতার ধারণা শেখার চেষ্টা করব। সর্বসমতার ধারণা তোমরা ইতিমধ্যেই তোমরা জেনে গিয়েছো, তোমরা ক্লাস 7-এই সর্বসমতার কনসেপ্ট শিখেছ, সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কেননা এই কনসেপ্টটাও এই উপপাদ্য প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা সহজ যদি বলি, দেখো এখানে দুটো মানুষের ছবি দেওয়া আছে। দেখো এই দুটো মানুষের দুটো সেম মানুষ এবং দুটো ছবির সাইজও একই, তাহলে আমরা বলবো এই দুটো ছবি সর্বসম, এই দুটো ছবি সর্বসম। কি ধরো সেম মানুষ আছে, ধরো সেম মানুষ, আবার ফটো সাইজটা আলাদা, ধরো একটা ছোট এরকম ফটো আর একটা বড় ফটো, তো সেম মানুষের ফটো, কিন্তু তারা ধরো সর্বসম হবে না। আবার কিন্তু ধরো দুটো আলাদা লোকের সেম সাইজের ফটো আছে, তাহলে কি সর্বসম হবে? তাহলেও কিন্তু হবে না। লোকও একই হতে হবে এবং ফটো সাইজও সেম হতে হবে, তবেই সর্বসম হবে। যে কোনো একটা যদি ভায়োলেট করে, হয় দেখো দুটো আলাদা লোক একই সাইজ, তাহলে হবে না। দুটো আলাদা লোক আলাদা সাইজের ফটো, তাহলেও হবে না। একই লোক, একমাত্র একটা কেসই হবে একই লোক এবং একই সাইজের ফটো, তাহলেই কত সর্বসম বলতে পারবো দুটো ফটোকে। অর্থাৎ দুটো ত্রিভুজ কখন সেম হবে? দুটো ত্রিভুজকে দেখতে একই হলেই সে সর্বসম হবে না। সর্বসম সেটা সোজা উপায় কি, যে একটা ত্রিভুজের উপর অন্য ত্রিভুজ যদি বসিয়ে দাও, তাহলে যদি সে পুরোপুরি সেটাকে ঢাকা দিতে পারে, মানে যে কোনো একটা যারা ওটা ঢাকা দিতে পারে, তাহলেই সর্বসম হয়ে যাবে। তাহলে এখানে এটা বললে হবে না, ধরো তুমি একটা বড় ত্রিভুজ নিয়ে একটা ছোট ত্রিভুজকে ঢাকা দিয়ে দিলে তাহলে সর্বসম হয়ে যাবে, এমন না। মানে দুদিক থেকে হতে হবে, মানে দুটো ত্রিভুজ নিলে তুমি যে কোনো একটাকে অন্যটা দিয়েই ঢাকা দিতে পারো, মানে দুটোকেই দুটো দিয়ে ঢাকা দেওয়া যাবে, তবেই তাকে আমরা সর্বসম বলতে পারবো। ধরো একটা ত্রিভুজ আঁকলে, ধরো একটা ত্রিভুজ আঁকলে, আবার একটা ত্রিভুজ আঁকলে, এটা এ এটা বি, দুটো ত্রিভুজকেই এ কে বি দিয়ে ঢাকা দেওয়া যাবে বা বি কে এ দিয়ে ঢাকা দেওয়া যাবে পুরোপুরিভাবে, সম্ভব যদি হয়, তাহলে আমরা বলবো ত্রিভুজ দুটো সর্বসম। আচ্ছা, সর্বসম ত্রিভুজে ক্লাস 7-এ যে ত্রিভুজের সর্বসমতা সম্বন্ধে আমরা অনেকগুলো শর্ত জেনেছিলাম। সেই শর্তগুলো কি ছিল? বা তিনটে এস, বাহু বাহু বাহু, এস এস, এ এস এ এস, আর এইচ এস, আমরা
যে কোনো একটা শর্ত যদি পূরণ করতে পারি তাহলেই আমরা সর্বসমতা প্রমাণ করতে পারবো। দেখো এখানে যে উপপাদ্যগুলো প্রমাণ করব, এই আরএইচএসটা অতটা গুরুত্বপূর্ণ হবে না, জেনে রাখো, কাজে লাগতে পারে। তবে এস 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 এ এস এ এস এই চারটে আমার কাছে প্রথমে বিবেচনায় থাকবে। একমাত্র যদি দেখি কোনো জায়গায় 90 ডিগ্রি কোণ বলা আছে কোনো উপপাদ্যে, তখনই শুধুমাত্র আমরা আরএইচএস কনসেপ্ট ব্যবহার করব। আচ্ছা, এবার আমরা চটজলদি চারটে কন্ডিশন লিখে ফেলি। এস 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 এ এস এ এস এ এ এ এস, চারটে লিখে ফেললাম। এবার আমি মার্কিং করা শুরু করি। প্রথম অঙ্ক, প্রথম প্রবলেমটা, প্রথম প্রবলেমটা দেখো, 1 নম্বর প্রবলেম। 1 নম্বর প্রবলেমে কি বলছে দেখো, আমরা সেম বাহু, এটা অনুরূপ বাহু মানে কি, আর অনুরূপ কোণ মানে কি, তোমরা অনুরূপ বাহু আর অনুরূপ কোণের কনসেপ্ট তোমরা নিশ্চয়ই জানো, সেই বিষয়ে আমি আর বিস্তারিত যাচ্ছি না, তাহলে টপিকটা অনেক লম্বা হয়ে যাবে, এমনি টপিকটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমরা সংক্ষেপে যদি আলোচনা করি, ধরো একটা ত্রিভুজ এ বি সি, এ বি সি, আবার একটা ত্রিভুজ ডি ই এফ আঁকলাম। একে এটা 60 ডিগ্রি, এটা ধরো 40, এটা ধরো 70 ডিগ্রি, এটা ধরো 50 ডিগ্রি আঁকলাম। এটাও ধরো 60 ডিগ্রি, এটা ধরো 70 ডিগ্রি, এটা ধরো 50 ডিগ্রি আঁকলাম। তুমি বলে দিলে এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। তোমরা যদি এটা বলো তাহলে কিন্তু এটা পুরোপুরি ভুল হয়ে যাবে। এটা যদি তোমরা ভুলভাবে, এটা যদি ঠিক মনে করো, তাহলে তোমার অনুরূপ বাহু আর অনুরূপ কোণের সম্বন্ধে যে কনসেপ্ট আছে সেটা ভুল। অনুরূপ বাহু আর অনুরূপ কোণ, সেই কনসেপ্টটা যদি সংক্ষেপে বলার চেষ্টা করি উদাহরণের মাধ্যমে, তাহলে প্রথমে একটা আমরা ত্রিভুজ এঁকে ফেলি। ধরো এই ত্রিভুজের নামকরণ করে দিলাম এ বি সি ডি ই এফ। ধরো এখানে আবারও 50, 60, 70 দিলাম, এটাও 70, 60, 50 দিলাম। প্রথমে আমার কাজ হবে অনুরূপ কোণ, তো মান দেখে বোঝা যাচ্ছে 50-এর অনুরূপ কোণ 50, 60-এর অনুরূপ কোণ 60, এটা তো বোঝাই যাচ্ছে। অনুরূপ বাহুটাই মেন সমস্যার সৃষ্টি করে, সেই জন্য সর্বসমতার অর্ডারটা সমস্ত ত্রিভুজের লেখার সময় আমরা ভুল অর্ডারে লিখি। তাহলে প্রথমে আমরা 50 ডিগ্রির অপোজিট কোণটাকে আমরা সিঙ্গেল লাইন দিয়ে মার্ক করলাম,
60-এর অপোজিটটাকে আমরা ডবল লাইন দিয়ে মার্ক করলাম। এখানে 60-এর অপোজিট এটা, আর 70-এর অপোজিটটাকে আমরা 3টে লাইন দিয়ে মার্ক করলাম। তাহলে আমরা বলবো যে এসি এর অনুরূপ বাহু হচ্ছে ইএফ, আর বিসি এর অনুরূপ বাহু মানে হচ্ছে ডিএফ। আর এসি হলো, বিসি হলো এবি, এবি এর অনুরূপ বাহু হলো ডিই। এবার আমরা সর্বসম ত্রিভুজ লেখার সময় যে কোণ সেটাকে আমরা বেশি গুরুত্ব দেব। তাহলে এ বি সি আমরা লিখব সর্বসম ত্রিভুজ। কি লিখব? ত্রিভুজ। এ তে 50 আছে, এখানে 50 কোথায় আছে খুঁজব, ই। বি তে কত আছে? 70, এখানে কত আছে? ডি তে আছে, তাহলে ডি লিখব। সি তে এখানে কি আছে? 60, তাহলে এখানে এফ এ 60 আছে, তাহলে এফ লিখব। তাহলে এটা হচ্ছে সঠিকভাবে লেখার উপায় বা পদ্ধতি। যাই হোক, আমরা এবারে প্রবলেমগুলোতে আসি। দেখো, অনুরূপ বাহু মার্ক করেছি 5 সেমি 5 সেমি, মানে এবি আর ডিএফ হচ্ছে অনুরূপ বাহু। তাহলে একটা লাইন দিয়ে মার্ক করেছি, একটা টিক দিয়ে মার্ক করেছি। এসির আর, আচ্ছা এটাকে অন্য কালারে দিই, এটার অনুরূপ বাহু হচ্ছে, এসির অনুরূপ বাহু হচ্ছে ইএফ, আর বিসি এর অনুরূপ বাহু হচ্ছে ডিই। তাই দেখো এখানে 3টে বাহুই মার্ক করতে পারছি, মানে 3টে এসকে আমি মার্ক করে ফেলেছি। বাহুকে মার্ক করছি মানে 3টে এসকে মার্ক করে ফেলছি, মানে এই শর্ত অনুযায়ী সে সর্বসম হয়ে যাচ্ছে, কেননা 3টে এসকে মার্ক করে ফেলেছি। প্রথমে ম্যাক্সিমাম সংখ্যক এসকে মার্ক করার চেষ্টা করব, মানে সাইডকে মার্ক করার চেষ্টা করব। আচ্ছা, দ্বিতীয় প্রবলেমে আসি। দ্বিতীয় প্রবলেমে দেখো, এখানে আমি একটা, এখানে কিউপিকে অনুরূপ বাহু মার্ক করলাম, একটা কিউপি এর অনুরূপ বাহু হচ্ছে এইচ আই, একে আমি একটা টিক দিয়ে মার্ক করলাম, তাহলে একটা এস পেয়েছে এখনো পর্যন্ত আমি পেলাম। এবার 8.2 কে আমি দুটো টিক দিয়ে মার্ক করলাম, মানে কিউআর এর অনুরূপ বাহু হচ্ছে জিআই। তাহলে এখানে আবার একটা আমি অনুরূপ বাহু পেলাম, মানে দুটো এস পেয়ে গেছে এখনো পর্যন্ত। এবার দুটো এসে কি কি আছে, মানে এটা আমরা কাজে লাগাতে পারছি। এখানে আমরা 3 নম্বর এস কিন্তু এখানে বলা নেই, 3 নম্বর এস বলা নেই, তার মানে এই শর্ত প্রয়োগ করে তো আমি প্রমাণ করতে পারছি না। দুটো এস কোথায় আছে? শুধুমাত্র এই শর্ততেই আছে। এই শর্ত থেকে কী দেখাচ্ছে? যে দুটো এসের মাঝখানের অ্যাঙ্গেলটাকে সেম হতে হবে। তাই এবার দেখি যে গ্রিন আর একটা টিক আর দুটো টিকের মাঝে কোনটা সেম কিনা। দেখো এখানে একটা টিক আর দুটো, এখানে দেখো একটা টিক আর এখানে একটা টিক, দুটো টিকের মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে সেম, মানে এটা সেম। যে এস এর দুজনের, এই দুটো এস যে আমরা খুঁজে পেয়েছি তাদের মাঝখানে যে এ আছে, অ্যাঙ্গেল আছে, সেটা হচ্ছে সেম। তাহলে এই দ্বিতীয় শর্ত অনুযায়ী
এটা আমরা বলবো সর্বসম বলতে পারবো। তাহলে এখানে আমরা এই দ্বিতীয়টাই আমি কিভাবে লিখবো, যে সর্বসম কেন সেটা কিভাবে লিখবো? সেটা লিখবো এইভাবে, যে অ্যাঙ্গেল, আচ্ছা অ্যাঙ্গেলের আগে আমরা প্রথম কোনটা লিখে প্রথম আমরা সাইডগুলো লিখে ফেলবো। পি কিউ সমান এইচ আই এবং কিউ আর সমান জিআই, এবং অ্যাঙ্গেল পি কিউ আর সমান অ্যাঙ্গেল জিআইএইচ, জিআইএইচ মানে এটা হচ্ছে সাইডের, এটা হচ্ছে সাইডের, এটা হচ্ছে অ্যাঙ্গেলের কথা বলা হচ্ছে। এই দুটো সাইডের মধ্যেকার অ্যাঙ্গেলটা হচ্ছে সেম, তাই জন্য আমরা বলতে পারছি যে দুটো ত্রিভুজ সর্বসম। সবগুলোই করা যায়, তবে সেটা অনেক লেন্দি হয়ে যাবে, আমি সে বিষয়ে আরো বিস্তারিত যাচ্ছি না। আমরা এখন পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিকে আমরা যাওয়ার আগে আমরা কুইক রিক্যাপ, মানে আমরা যা শিখলাম সেই বিষয়ে একটু আলোচনা করে নিই। তোমাকে যদি কয়েকটা প্রশ্ন করি, যে সামান্তরিক কাকে বলে? তুমি বলতে পারবে যে চতুর্ভুজে দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তোমাকে যদি জিজ্ঞেস করি চতুর্ভুজের দুটি বিপরীত বাহু সমান্তরাল, চতুর্ভুজের দুটি বিপরীত বাহু সমান্তরাল কিভাবে প্রমাণ করবে, তাহলেও তুমি বলতে পারবে যে সর্বসমতার কনসেপ্ট ব্যবহার করলে, ধরুন এখানে একটা বানান ভুল আছে, তোমরা এটা কারেকশন করে দিচ্ছি একটু। ব্যবহার আসলে অনেক উপায় জেনেছি, তবে আমরা সর্বসমতার কনসেপ্ট ব্যবহার করব। এবার দুটো ত্রিভুজ সর্বসম কিভাবে প্রমাণ করা যায়, এই প্রশ্নটা 3 নম্বর প্রশ্নটা, যে আমরা অনুরূপ বাহু কারেসপন্ডিং বা কোন বাহু মানে হচ্ছে অনুরূপ বাহু, অনুরূপ কোণ মার্ক করব, তার শর্তগুলো রাফে লিখে ফেলবো, যেমন এস 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 এ এস, এ এ এস, এরকমভাবে শর্তগুলো লিখবো, লিখে এ এস এ এই শর্তগুলো, এই 4টে শর্ত লিখে নেব, যেটার সঙ্গে ম্যাচ করছে সেটাই আমরা ব্যবহার করে আমরা সর্বসম প্রমাণ করতে পারি। আচ্ছা, পরবর্তী কনসেপ্ট, এবার আমরা উপপাদ্যের বিবৃতিতে চলে আসি। এটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তাহলে আমরা যদি একটা এই প্রমাণটাকে আমরা এটা কোনো জায়গায় গন্তব্য হিসাবে ভাবি, মানে আমরা শুরু থেকে আমরা কোনো একটা বাড়ি থেকে একটা কোনো জায়গায় পৌঁছে দিতে চাইছি, তাহলে আমরা এই উপপাদ্যকে আমরা ভাঙতে পারি দুটো পার্টে। প্রদত্তটা হচ্ছে উপপাদ্যের প্রদত্ত পার্ট হচ্ছে তোমার বাড়ি, আর কি প্রমাণ করতে হবে সেটা হচ্ছে তোমার ডেস্টিনেশন বা গন্তব্য। ধরো তুমি এখান থেকে কলকাতা, তোমার বাড়ি থেকে তুমি দিল্লি যেতে চাইছো, তাহলে তোমার দক্ষিণ মানে তোমার বাড়ি ধরো কলকাতা থেকে তুমি দিল্লি যেতে চাইছো, তো কলকাতাটা হচ্ছে তোমার প্রদত্ত, আর দিল্লিটা হচ্ছে তোমার কি প্রমাণ করতে হবে
সেটা মানে তাহলে এখানে একটি এবারে প্রদত্তটা আমরা চিনব কি করে, যে উপপাদ্যের প্রদত্ত পাঠ আমরা চিনব কিভাবে, সেটা চেনার একটা উপায় হচ্ছে, দেখো সোজা এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। তোমরা তবে ভাবতে পারো যে চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে অর্থাৎ কোন কাজটা প্রথমে হচ্ছে, সেটা হচ্ছে প্রদত্ত পাঠ বা যেটা দেওয়া আছে। যেটা শেষে হবে যদি ভাবতে পারো সেটা হচ্ছে প্রমাণ করতে হবে। অর্থাৎ যেমন প্রদত্ত পাঠ মানে কি, তোমার বাড়ি থেকে শুরু করছো, সেটা প্রদত্ত পাঠ। আবার তুমি যেখানে যেতে চাইছো সেটা নিশ্চয়ই শেষে মানে আর কি, যদি টাইম হিসাবে ভাবো, তুমি 11 তারিখে বেরোলে, 12 তারিখে তুমি দিল্লিতে পৌঁছালে, তাহলে 11 তারিখে যে ঘটনাটা ঘটছে তাহলে সেটা হচ্ছে তুমি 11 তারিখ কোথায় আছো, বাড়িতে আছো, 12 তারিখ কোথায় আছো, দিল্লিতে আছো। তাহলে প্রথম ঘটনা কোথায় ঘটছে, সেটা হচ্ছে বাড়িতে ঘটছে, তাহলে সেটা হচ্ছে প্রদত্ত পাঠ। তাহলে এখানে কি বলছে, একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। এবার আমাদের যাত্রাপথের একেবারে শেষ স্টেশন হলো সামান্তরিক প্রমাণ করা। যাত্রা শুরুর আগে সবগুলো স্টেশন একবার আমরা দেখে ফেলি। প্রথমে আমাদের বলতে যাই, তোমাকে যদি প্রশ্ন করি তুমি কোথায় যেতে চাও, তখন তুমি হয়তো বলবে যে আমি সামান্তরিকের দেশে যেতে চাই, যে সামান্তরিক আমি প্রমাণ করতে চাই। তুমি বলবো কীভাবে যাবে, সামান্তরিকে কিভাবে যাবে। দেখো এখানে আমি কি বলেছি, সামান্তরিকে কিভাবে যাবে, সেখানে তোমার অনেকগুলো উপায় ছিল। তোমাকে আগেরবার বলেছিলাম, যদি তোমাকে একবার দ্রুত স্মরণ করিয়ে দিই, 1 নাম্বার একটা উপায় বলেছিলাম কি, যে এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, মানে একটা বাহু তোমরা সমান ও সমান্তরাল দেখাবে, এটা একটা উপায়। আর একটা উপায় আমি লিখেছি, দেখো 2 জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল দেখিয়ে দেখাতে পারো। যদি বুঝতে না পারো ভিডিওটাকে পজ করে প্রথমে ওই পার্টে চলে যাবে যেখানে আমি উপায়গুলো বলেছিলাম, সেই পার্টে একবার দেখবে ভিডিওগুলো, ওই পার্টটা দেখে আবার এখানে ফিরে আসবে। 3 নম্বর উপায় কি হয়েছিল, তার মধ্যে অনেকগুলো উপায় বলেছিলাম, তার মধ্যে আরেকটা উপায় হচ্ছে 2 জোড়া বিপরীত বাহু সমান দেখিয়ে। এটা হয়তো কনফিউজিং মনে হতে পারে, তুমি ওই পার্টটা বারবার দেখো, যেই পার্টে আমি বলেছিলাম যে উপায়গুলো, যে চতুর্ভুজটাকে সামান্তরিক প্রমাণের উপায়, সেগুলো বারবার দেখো, দেখে আবার এখানে ফিরে এসে আবার তুমি কন্টিনিউ করো, তাহলে তোমার জন্য এটা সুবিধাজনক হবে। আচ্ছা, আমরা তোমাদের বইয়ে একরকমভাবে করা আছে, শুধুমাত্র ওই প্রথম যে কটা বলা আছে এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল দেখিয়েই তোমাদের বই অঙ্কটা উপপাদ্যটা প্রমাণ করা আছে। তবে আমি তোমাদের 3টে উপায় দেখিয়ে দেবো, তখন বুঝবে আসলে বিষয়টা খুবই সোজা, যেটা মুখস্থ করার মতো বা বারবার প্র্যাকটিস করে মনে রাখার মতো কোনো বিষয়ই না। যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, এটা ভোলাই তোমার পক্ষে কঠিন হবে। এবার আমরা উপপাদ্যটা কিভাবে প্রমাণ করতে হবে সেটা শেখার চেষ্টা করব। একবার আমি রাস্তাটা দেখে নিই। যে প্রথমে আমরা সামান্তরিক প্রমাণ করব, সামান্তরিক প্রমাণ করতে গেলে এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল দেখিয়ে, তারপর সেটা দেখাতে গেলে আমাকে ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করব। সর্বসমতা কীভাবে প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে পদার্থ সত্য থেকে, অর্থাৎ পদার্থ সত্য থেকে আমি মানে সামান্তরিক, আমি পরীক্ষার হলে আমি প্রথমে রাফে দ্রুত লিখে ফেলবো। কি লিখে ফেলবো, পরীক্ষার হলে, ধরো আমি পরীক্ষার হলে আছি বা প্র্যাকটিস করছি, তাহলে দ্রুত আমি কি লিখে ফেলবো,
দ্রুত লিখে ফেলবো সামান্তরিক, দেন এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল, শর্টে আমি বলতে চাইছি। তারপর এখান থেকে আমরা হচ্ছে সর্বসমতা, সর্বসমতা ব্যবহার করে এটা প্রমাণ করব। সর্বসমতা প্রমাণ কিভাবে প্রমাণ করব? প্রদত্ত শর্ত থেকে। তাহলে আমরা রুট ম্যাপ পেয়ে গেলাম যে প্রদত্ত থেকে সর্বসমতা প্রমাণ করব, সর্বসমতা থেকে একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল প্রমাণ করব, সেখান থেকে আমি সামান্তরিক প্রমাণ করে দেব। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা প্রমাণে আসি। তা প্রমাণ করার আগে আমরা একটা ছবিটা দেখতে পাচ্ছি, ছবিটা দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, ছবিটা আঁকতেও পারি, এই তুমি দেখতে পাচ্ছ ছবিটা। এবার আমরা প্রমাণ করব। যে প্রদত্ত কি বলা আছে, প্রদত্তটা কি বলা আছে, কি বলা আছে? চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে, মানে এই যে এসি আর বিডি কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে, মানে দুটো সমদ্বিখণ্ডিত করেছে। আর সমদ্বিখণ্ডিত করছে মানে কি, একে অপরকে ছেদবিন্দু আছে, তাহলে আমরা ছেদবিন্দুর কথা বলবো। আর সমদ্বিখণ্ডিত হলে মানে আসলে কি হচ্ছে সেটা বলার চেষ্টা করবো। সমদ্বিখণ্ডিত হওয়া মানে হচ্ছে বিডি এই যে বিডি দেখতে পাচ্ছ, বিডি হচ্ছে এসি কে দুটো পার্টে কেটে দিয়েছে, এসি কে দুটো সমান ভাগে ভাগ করেছে, মানে এই যে ব্লু আর পিঙ্ক কালারটা সেম হবে, মানে ও এ আর ওসি সেম হবে। আবার অন্য কর্ণটাও মানে এসি কর্ণটাও যে এই রেখাটাকে সমান দুভাগে ভাগ করেছে, মানে ওডি আর ওবি সেম, মানে ওর মাঝখান দিয়ে পাস করেছে, মানে সমদ্বিখণ্ডিত সমান দুভাগে, মানে বিডিটাকে সমান দুভাগে ভাগ করেছে, তাই জন্য সমদ্বিখণ্ডিত করেছে। তা পদার্থ কি লিখবো? পদার্থ লিখবো আমি এ বি সি ডি চতুর্ভুজে এসি ও বিডি কর্ণ দ্বয়ের ছেদবিন্দু ও এবং ও এ সমান ওসি এবং ও বি সমান ও ডি। এটা হচ্ছে প্রদত্ত, সমান দুই ভাগে ভাগ করেছে, সমান দুই ভাগে ভাগ করেছে, তাই জন্য আমরা প্রদত্ততে এটা পেলাম যে ও এ সমান ওসি এবং ও বি সমান ওডি। আচ্ছা, কি প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? সেটা এবার আমরা
জানার চেষ্টা করি। প্রমাণ করতে হবে যে ABCD একটি সামান্তরিক। আচ্ছা, যদি পথটা ভুলে যাই, আমি একবার পথটা জুম করে তোমাদের দেখিয়ে দিই। কি বলা ছিল যে প্রথমে আমরা কি প্রমাণ করেছিলাম যে এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল দেখাবো। এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, এই উপায় অবলম্বন করে আমরা সামান্তরিক প্রমাণ করব প্রথমে। তাহলে এক জোড়া মানে আমি এডি আর বিসি বিবেচনা করতে পারি, শুধু এটাকে বিবেচনা করতে পারি, এবং এবি আর ডিসির কথা আমি আলোচনাতেই আনবো না। আমি কিন্তু যেহেতু এক জোড়া বিপরীত বাহুর কথা বলা হচ্ছে, মানে এই এডি আর বিসির কথা বলতে পারি। অথবা আমরা এবি আর ডিসির কথা আলোচনা করে এডি আর বিসির এই এই যে এই দুটো সমান্তরাল এই বিপরীত বাহুর কথা আমি তুলবই না, সেটাও করতে পারি। যাই হোক, আমরা এডি আর বিসি ধরে কাজ করলাম, আমরা এবি আর ডিসি ধরেও কাজ করতে পারি, আমরা এডি আর বিসি ধরে আমরা আলোচনা করব। এক্ষেত্রে আমরা যদি এবি আর ডিসি আলোচনা করতাম তাহলেও হতো। আচ্ছা, এবার আমরা প্রমাণে চলে যাই। প্রমাণে যাওয়ার আগে আমরা সর্বসমতা প্রমাণে তোমরা নিশ্চয়ই দেখেছো, আমরা প্রথমে বাহুগুলো মার্ক করার চেষ্টা করি। বাহুগুলো মার্ক করার চেষ্টা করি। দেখো এখানে সর্বসম প্রমাণের আগে যেহেতু এডি আর বিসি আমরা এডি আর বিসির কথা যেহেতু বিবেচনা করবো বলেছি, তাহলে এডি আর বিসি কোন ত্রিভুজের সঙ্গে যুক্ত আছে সেই দুটো ত্রিভুজের কথাই শুধুমাত্র আমরা আলোচনাতে আনবো। এখানে অনেক কটা ত্রিভুজ আছে, দেখতে পাচ্ছ অনেকগুলো ত্রিভুজ আছে এখানে, একটা দুটো তিনটে চারটে ত্রিভুজ। আবার এই যে এইটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, অনেকগুলো ত্রিভুজ আঁকতে পারি। যাক সেটা, বা এইখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, বা এখানে একটা ত্রিভুজ, অনেকগুলো ত্রিভুজ আঁকা যেতে পারে। কিন্তু আমরা এডি আর বিসি যেহেতু সমান দেখাবো এবং সমান্তরাল দেখাবো, তাই জন্য আমরা শুধুমাত্র এই ত্রিভুজটা দেখাবো আর এই ত্রিভুজটা দেখাবো। এডিকে ছুঁয়ে আছে, মানে এডি একটা বাহু, এমন একটা ত্রিভুজ হচ্ছে শুধুমাত্র এটাই। আর একটা অন্য ত্রিভুজ আরও আছে, এটাও একটা এডি বাহু, মানে এই ত্রিভুজটাও আছে, এটাও বলতে পারি। যাক, আমরা সেটা অন্য প্রসঙ্গ। এটা আর এটা দিয়ে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, ত্রিভুজটা আমি ভেঙে যদি কেটে, আমি যদি এই ত্রিভুজটা যদি আমি কেটে আলাদাভাবে লিখি, ত্রিভুজটা দেখতে এমন হবে। আর আমি দুটো ত্রিভুজ আমি এঁকে নিলাম, এঁকে তার নাম দিয়ে দিলাম ও এ ডি এবং ও বি সি, এর নাম দিয়ে দিলাম। এবার আমার কাজ হচ্ছে, আমি সর্বসমতা প্রমাণে আমি প্রথমেই বলেছি, প্রথমে আমরা সে টিক দিয়ে মার্ক করে ফেলবো। দেখো এইটা আর এইটা, এটা সেম, ও এ আর ও সি সেম, তাহলে ও এ
আর ওসিকে আমি এখানেও যে কাটার পরেও যেটা পাচ্ছি সেটা মার্ক করে দিলাম, তাহলে একটা এস আমি পেয়ে গেলাম। আচ্ছা, এটা আর এটাও সেম, মানে ওডি আর ওবি সেম, ওডি আর ওবিও সেম, তাহলে এটা দুটো এস পেয়ে গেলাম। তাহলে আমি সর্বসমতা কি ছিল, দ্রুত যদি লিখে ফেলি এস 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 এ এস এ এ এ এস, তা দেখতে পাচ্ছি দুটো এস এখানে আছে। 3 নাম্বার এস মানে এটা সম্বন্ধে কিছু বলা নেই, এটা সম্বন্ধে কিন্তু কিছুই বলা নেই, তা 3 নাম্বার এস আমি মার্ক করতে পারছি না। তাহলে অতএব আমাকে দেখতে হবে যে দুটোই বাহু যখন সমান পেয়েছি তার মানে এর মাঝের যে কোণটা সমান আছে কি দেখার চেষ্টা করব। এই যে মাঝের যে কোণটা এটা বিপ্রতীপ কোণ, তোমরা জানো বিপ্রতীপ কোণ সমান হয়। তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা এবার গাণিতিক ভাষায় যদি আমি লিখি তা আমরা বলতে পারি ত্রিভুজ ও এডি ও ত্রিভুজ ও বিসি থেকে পাই। দেখো এখানে যেহেতু এদের দুটো ত্রিভুজের মাঝখানে কোনো সর্বসমতার চিহ্ন দিইনি, তাহলে এখানে অর্ডার কোনো ম্যাটার করে না। তাহলে এখানে ও এ ডি ও ডি এ যা ইচ্ছে তাই লিখতে পারি, কেননা এখানে আমি এদের দুজনের মাঝখানে কোনো সর্বসমতার চিহ্ন দিইনি। তাহলে শুধুমাত্র ত্রিভুজের কথা বলা হয়েছে, তাহলে এখানে অর্ডারটা ম্যাটার করে না। কিন্তু সর্বসমতার যদি লিখতে চাই যে ওএডি সর্বসম ও বিসি, তাহলে কিন্তু তোমাকে ভাবতে হবে কোন ম্যাচ করাতে হবে, অনুরূপ কোণ, অনুরূপ বাহু, এইসবের কনসেপ্ট কিন্তু তখন চলে আসবে। তখন এবার আমরা জানার চেষ্টা করব কি জানার চেষ্টা করব যে ওই যেটা আমি লিখেছি সিম্পল ভাবে মানে বুঝলাম সেটাই আমরা জাস্ট ভাষা গাণিতিক ভাষায় লিখব। কি পেয়েছি আমরা, ও এ সমান ওডি, ও এ সমান ওসি, আর ওডি সমান ওবি, এটা কি প্রদত্ত, এবং অ্যাঙ্গেল এওডি সমান অ্যাঙ্গেল বিও সি, এটা হচ্ছে কি বিপ্রতীপ কোণ। অতএব সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত অনুসারে ত্রিভুজ এ ও ডি সর্বসম। দেখো এই যে সর্বসম লেখার পর যে ত্রিভুজ লিখছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেখানে তোমাকে অবশ্যই ভাবতে হবে, পড়া লেখার আগে দুবার অবশ্যই ভাবতে হবে। আচ্ছা, সেটা কিভাবে ভাববো, তাহলে সেটা লেখার পদ্ধতি আমি আগেও বলেছি আবারও বলছি।
যদি জুম করে লিখি, একটু জুম করি, এ কার বিপরীতে ছিল? ফার্স্টে বলো, প্রথমে তোমরা বলো যে এওডি ত্রিভুজে এ কার বিপরীতে ছিল? 2 নম্বর টিকযুক্ত বাহুর বিপরীতে ছিল। তাহলে যেখানে এখানে লিখবো, প্রথমে যেটা লিখবো সেটাও 2 নম্বর টিকযুক্ত বাহুর অপোজিটেই থাকতে হবে। তাহলে দেখো এখানে ভালো করে দেখো, এখানে 2 নম্বর টিকযুক্ত বাহু, এখানে এ হচ্ছে কি 2 নম্বর টিকযুক্ত বাহুর বিপরীতে আছে। তাহলে এখানে যে প্রথমে লিখবে সেও 2 নম্বর টিযুক্ত বাহুর অপোজিটে থাকতে হবে। তাই 2 নম্বর টিযুক্ত বাহু হচ্ছে এটা, তার অপোজিট আছে কি সি, সেটা সিটা আমি প্রথমে লিখব। ও ও সম্বন্ধে কিছু বলা নেই, এখানে তারপর ডি, ডি একটি টিযুক্ত বাহুর বিপরীতে আছে। তার ডি এর জায়গায় এখানে যে 3টে পজিশন লিখি, যে ডি এর জায়গায় এই যে 3 নাম্বার পজিশন, ডি এর জায়গায় 1 নাম্বার টিযুক্ত বাহুর বিপরীতে থাকবে। তার মানে অর্থাৎ এখানে ডিটা এই যে ডিটা 1 নাম্বার একটা টিযুক্ত বাহুর বিপরীতে আছে। তাহলে এখানে ডি এর জায়গা কে নেবে? একটা টিকের বিপরীতে কি আছে? এখানে একটা টিক আছে, তার বিপরীতে কি আছে? বি আছে। তাহলে বি বসবে। তাহলে এখানে এর জায়গা কে দখল করছে? এর জায়গা 2 নাম্বার টিকযুক্ত মানে বিপরীত, মানে 2 নাম্বার টিকযুক্তের বিপরীত সি দখল করছে। আর ডি এর জায়গা 1 নাম্বার টিকযুক্তর বিপরীত, এর জায়গা কি 2 নাম্বার টিকযুক্তর বিপরীত, 2 নাম্বার টিকযুক্তের বিপরীত সি দখল করছে। এর জায়গা 2 নাম্বার টিকযুক্তের বিপরীত সি দখল করছে। আর ডি এর জায়গা 1 নাম্বার টিকযুক্তের বিপরীত বি দখল করছে, মানে বি দখল করছে। তাহলে এখানে বি, এখানে সি, এখানে ও, মানে আমি অর্থাৎ লিখতে পারি ত্রিভুজ সি এ 2 নাম্বার টিকের অপোজিটে আছে। তাহলে এখানে 2 নম্বর টিকের অপোজিটে সি আছে, সি ও বি। তাহলে এইভাবে আমরা লিখে ফেললাম। লিখে ফেলতে আমার টার্গেট হচ্ছে কি, শুধুমাত্র এডি, শুধুমাত্র আমার টার্গেট কি ছিল বললাম, শুধুমাত্র এডি আর বিসি কে বিবেচনায় রাখা, এডি আর বিসি কে বিবেচনায় রাখা। যেহেতু সমান্তরাল, তাহলে আমরা বলতে পারবো এর কোণ আর সি এর কোণ সেম। তাহলে বলতে পারি, দেখো আমি যে অরিজিনাল ছবিতে তুমি লিখে দেবে যে এটা আলফা হলে, এর সঙ্গে আলফা হলে এখানে এটাও আলফা হবে। মানে এই যে ত্রিভুজটার এটা আলফা হলে এই ত্রিভুজটার সি এর জায়গায় আলফা হবে, সর্বসমতায় অনুরূপ কোণ। এটা হচ্ছে যদি বিটা হয়, এটাও বিটা হবে। ডি এর জায়গায় হচ্ছে এটা হচ্ছে যদি গামা হয়, এখানে বিতেও গামা হবে। তাহলে আমরা এডি 1 নম্বর কি হচ্ছে, এডি আর বিসি কি সেম? সেম হতে হবে, দৈর্ঘ্য সেম হতে হবে। আর সমান্তরাল হতে হবে। সমান্তরাল কিভাবে প্রমাণ করতে পারি? আমি কি বলেছি যে একান্তর কোণ যদি সেম হয় তাহলে সমান্তরাল হয়ে যাবে।
দেখো এডি সমান বিসি, এডি সমান বিসি বলতে পারো, বা সিবি বলতে পারো। এডি আর আমি সিবি, মানে এখান থেকে এখানে যাচ্ছি, এই অর্ডার লিখছি, একের সঙ্গে 3 লিখছি, এখানে একের সঙ্গে 3 লিখছি, মানে এটা এডি আর বিসিটা সেম হয়ে গেল, একটা শর্ত পূরণ হয়ে গেল। দ্বিতীয় শর্ত কি পূরণ করতে হবে? এটা কি? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, যেহেতু সমান। আচ্ছা, এবার এডি আর বিসি কে সমান্তরাল দেখাতে গেলে কি করতে হবে? একটা কাজ পূরণ হয়ে গেল, 2 নম্বর কাজ পূরণ করতে হবে যে এডি আর বিসি কিভাবে সমান্তরাল। তাহলে কি? এডি ও বিসি বাহুকে এসি ছেদ করেছে এবং এর ফলে উৎপন্ন একান্তর কোণ দুটি সমান। আচ্ছা, এটা বলার আগে তুমি একটা জিনিস বলতে পারো যে এখানে আর একটা লিখতে পারো, এই যে এটার আগে একটা লিখে ফেলবে যে অ্যাঙ্গেল ও অ্যাঙ্গেল ও এ ডি সমান ও এ ও এ ডি ও এ ডি ও এ ডি ও, দেখো ও এ তারপর ডি যাচ্ছ, তাহলে ও বি তারপর সিতে যেতে পারো, অ্যাঙ্গেল ও বি সিতে যেতে পারো। অ্যাঙ্গেল ও সি বিতে, ও এ ডি, ও এ তারপর ডিতে গেলে তাহলে ও সি বিতে যেতে পারো। পাশে লিখে দেবে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অনুরূপ কোণ। এবার আমরা যে আলোচনা করছিলাম সেখানে ফিরে ফিরে আসতে পারি যে একান্তর কোণ দুটি সমান, অতএব এডি প্যারালাল বা সমান্তরাল বিসি, তাহলে এডি সমান বিসিও প্রমাণ হয়ে গেল, আর এডি আর বিসি
সমান্তরালও প্রমাণ হয়ে গেল। তাহলে অতএব বলতে পারি অতএব অতএব ABCD চতুর্ভুজের AD ও BC বাহু দুটি পরস্পর সমান ও সমান্তরাল। অতএব তারা অতএব ABCD একটি সামান্তরিক। কেন সামান্তরিক হলো? এক জোড়া বিপরীত বাহু, এই যে এক জোড়া এডি আর বিসি একটা জোড়া ফর্ম করছে, সেই এক জোড়াটা সমান এবং সামান্তরিক, সমান এবং সমান্তরাল, তার জন্য একটা সামান্তরিক হয়ে গেল। আচ্ছা, একটা উপায়ে তো আমরা প্রমাণ করা শিখলাম, আর অন্য কি উপায় আছে? আর অন্য দুটো উপায় সেটাও বলেছিলাম, সেটাও আমরা